আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। আমরা আজকে ধারা অধ্যায়ের প্রবলেম সলভিং ক্লাসে আপনাদের যে বিভিন্ন টুকটাক সমস্যা রয়েছে সেগুলি নিয়ে কথা বলবো। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা প্রবলেম সলভিং ক্লাসে প্রবেশের পূর্বে আমরা কিছু ম্যাথ সমাধান করব। আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাথগুলো নতুন করে আপনাদের সাথে শেয়ার করা উচিত। তো এই কারণে আমি কথা না বাড়িয়ে সরাসরি কিছু নতুন ম্যাথের সমাধানে চলে যাব। তার আগে আমাকে একটু নিশ্চিত করুন যে আমার কথা আপনি সুস্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা। প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানান যে সুস্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা। ওকে, তাহলে আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। আর আজকে যে অঙ্কগুলো আমি সমাধান করব আর আমি পরবর্তীতে এগুলো কম্পোজ করে একটা পিডিএফ ফাইল আপনাদের গ্রুপে দিয়ে দেব। আপনারা সেগুলো একটু দেখে নেবেন। ওকে, তাহলে আমরা প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা একদম বেসিক একটি কনসেপ্ট আপনাদের সাথে
শুরুতে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে n-তম পদের মান নির্ণয়। n-তম পদের কনসেপ্টটা নিয়ে আমি পুনরায় একটু কথা বলবো। এই কথাটা হয়তো আলোচনাটা একটু বিশেষ কারণেই করব, কারণ এখানে আমরা কিছু নতুন ম্যাথ চর্চা করব, আর এই ফাঁকে আমি পুনরায় একটু কনসেপ্ট নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আপনারা জানেন যে n-তম পদ মানে হচ্ছে, ধরুন আমি স্বাভাবিকভাবে যদি 1 2 3 4 5 6 এরকম যদি আমি একটা ধারা লিখে যদি স্বাভাবিকভাবে বলি যে এর n-তম পদ কত হবে, এর n-তম পদটা কত হবে, ক্লিয়ার? তাহলে এই কনসেপ্টটা কি হবে দেখুন, একটু জাস্ট মিনিট, আমি দুপাশে একটু লাইট একটু অন করে নিচ্ছি। ওকে, তাহলে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে এই ক্ষেত্রে আমি যদি স্বাভাবিকভাবে বলি যে এই যে ধারাটা, এটার n-তম পদ কত, সাধারণ একটা প্রশ্ন। আপনারা জানেন যে এই ধারার n-তম পদ যদি বের করতে চান তাহলে আমরা একটা সূত্র জানি, সেটি সূত্রটা হচ্ছে এরকম যে n-তম পদ সমান সমান হচ্ছে a প্লাস n-1 দিয়ে। এটি হচ্ছে সাধারণ সূত্র। তাহলে এই সূত্র অনুসারে আমি যদি সমাধান করি তাহলে যা দাঁড়াচ্ছে, এখানে প্রথম পদ আমাদের বের করতে হবে। আমরা জানি এখানে a সমান হচ্ছে 1, যেটি হচ্ছে প্রথম পদ, আর এদের পার্থক্য হচ্ছে আমার কি সাধারণ অন্তর, 2 থেকে 1 বাদ দিলে আমার থাকলো 1, তার মানে আমার d সমান সমান হচ্ছে 1, রাইট? এদিকে আমরা যদি মানগুলো বসিয়ে দেই তাহলে দেখুন কি আসে, a সমান আমরা 1 বসালাম, n-তম মানে n এর মানই বের করতে বলছে, কারণ এখানে যদি আমার 7-তম বলতো তাহলে আমি n সমান 7 বসাতাম, যদি 6 বলতো আমি 6 বসাতাম, ক্লিয়ার? ওকে, তাহলে এখানে n থেকে যাবে 1, আর সাধারণ অন্তর হচ্ছে আমার কত 1, তাহলে 1 প্লাস এখানে n-1, তার মানে সমান সমান হচ্ছে n। অর্থাৎ কোনো সংখ্যার যদি এরকম ক্রমিক সংখ্যার ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, আমরা যদি ক্রমিক সংখ্যার ক্ষেত্রে লক্ষ্য করি যে ক্রমিক সংখ্যার ক্ষেত্রে আমাদের যে পদ সংখ্যা, খেয়াল করে দেখেন n-তম পদের মান সরাসরি n হয়ে থাকে, সরাসরি কি হয়ে থাকে, n হয়ে থাকে। যেমন আমি যদি এখানে আপনাকে বলি যে পঞ্চম পদের মান কত, পঞ্চমতম পদটা কত হবে, তাহলে দেখুন, তাহলে আমরা জানি যে ক্রমিক সংখ্যার n-তম সংখ্যার মান হচ্ছে n, তার মানে পঞ্চমতম সংখ্যার মান আমার কি হবে, n সমান সমান কত হবে, 5 হবে। অর্থাৎ এখানে আমি যে কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে ক্রমিক সংখ্যার ক্ষেত্রে পদ সংখ্যা, দেখেন পদ সংখ্যা মানে 5টা পদ, পঞ্চমতম পদ আর ওই পদের মান একই হয়ে থাকে। অর্থাৎ আমি যদি চতুর্থতমটা চাই, এটার পদের মানটা কত হবে, তাহলে এটাও n সমান সমান কত হবে, 4 হবে, n সমান সমান কি হবে, 4 হবে, কারণ আমার এই পদের মানই হচ্ছে কত, n। তাহলে আমার পঞ্চম চতুর্থতম পদের এখানে n সমান সমান মান কত, আমার 4, তার মানে সরাসরি 4 হবে। অর্থাৎ ক্রমিক সংখ্যার ক্ষেত্রে আপনি যদি লক্ষ্য করেন যে এখানে যততম মান ওর ভ্যালুও তততম, অর্থাৎ n-তম
পদের মান হচ্ছে কত, এখানে n। কথাটা ক্লিয়ার? বলেন এই কনসেপ্টটা আগের কনসেপ্টে, তবু আমি পুনরায় আলোচনা করলাম, আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে আমাকে জানান, একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। কারণ পরীক্ষার হলে সরাসরি এই অঙ্কটাও আসতে পারে যে এটার n-তম পদ কত। তার মানে কি এখানে আমরা পেলাম যে n-তম পদের ক্রমিক সংখ্যার ক্ষেত্রে মান nই হয়ে থাকে। একটু দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার আমরা আসব আরেকটা ব্যাপার বলি, যে এটা কিন্তু এই যে আমার যে n পেলাম, n-তম পদ এর মান কত, n। তার মানে এই যে nটা, এটা কিন্তু একটা সাধারণ পদ। সাধারণ পদ মানে হচ্ছে যে যেখানে যততম পদ তত মান বসালে ওই পদটা চলে আসবে। যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়তম পদের মান কত, তার মানে কি n এর মান 3 বসালেই ওটা চলে আসবে। ক্লিয়ার? কনসেপ্টটা নিয়ে আমি আবার পরে একটু কথা বলতেছি। তাহলে আমরা এখানে যে কনসেপ্টটা পাচ্ছি, ক্রমিক সংখ্যার ক্ষেত্রে আমাদের সাধারণ পদটা নিয়েও আমি কথা বলবো, সেম আলোচনা। লক্ষ্য করে ক্রমিক সংখ্যার ক্ষেত্রে আমাদের n-তম পদের মান হচ্ছে কত, n-তম পদ হচ্ছে কত, n। ক্লিয়ার? ওকে। এই কারণে আমরা সবসময় দেখা যাচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল যখন আমরা ইউজ করি ক্রমিক সংখ্যার ক্ষেত্রে, তখন আমার n এর মান সবসময় কত থাকে, 100 থাকে। কারণ কি ওই 100তম সংখ্যার মান 100 হয়ে থাকে। ক্লিয়ার? ওকে। এবার আসেন আমরা যদি মানে এখানে জোড় সংখ্যা নেই, জোড় সংখ্যা নেই, তাহলে কি করতে পারে, ধরেন 2, 4, 6, 8, 10 এর n-তম মান কত, n-তম পদ কত। আমরা যদি এই মানটা দেখি, ওকে, আমরা যদি এই মানটা দেখি, একটু জাস্ট বোর্ডে দেখা যাচ্ছে কিনা, ওকে দেখা যাচ্ছে। তাহলে n-তম সংখ্যার মানটা কত। তাহলে এই ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি, এই সূত্র অনুসারে n-1 d, n-তম সংখ্যার মান হচ্ছে কত, n-তম পদ হচ্ছে আমাদের এটি। ওকে, তাহলে n-তম এটি হলে আমরা যদি মান বসাই, এখানে a সমান হচ্ছে 2, এদের পার্থক্য হচ্ছে আমার ডিফারেন্স, তাহলে ডিফারেন্সটা কত, 4 - 2, তার মানে 2। ওকে, আর n এর মান n ই হবে, n-1, তাহলে পার্থক্য d সমান হচ্ছে আমার কত, 2। তাহলে দেখেন 2 প্লাস n, দেখেন এখানে এটার মানটা আমরা যদি বসিয়ে নিই, তাহলে দাঁড়াচ্ছে কত, 2n, দেখেন -2, তাহলে +2 - 2 বাদ দিলে -2n। তার মানে n-তম সংখ্যার মান, এটা জোড় সংখ্যার ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, জোড় সংখ্যার ক্ষেত্রে, জোড় সংখ্যার ক্ষেত্রে আমরা পাচ্ছি n-তম পদ সমান পাচ্ছি কত, 2i। এতে লাভটা কি, এতে একটা লাভ আছে, আমি এটা বলতেছি কেন, আপনি চাইলে এই সূত্র ইউজ করেও অঙ্কটা করতে পারেন, আবার চাইলে সরাসরি ক্রমিক জোড় সংখ্যার ক্ষেত্রে এই 2n বসিয়েও আপনি n-তম সংখ্যার মান বের করতে পারেন। কিভাবে দেখেন, আমি দুটোই দেখাচ্ছি। ধরেন আপনি এটি অথবা 2n দুটোই ইউজ করতে পারেন। কিভাবে, লক্ষ্য করে দেখেন, এটা ইউজের একটা সহজ উপায় হচ্ছে, আমি ধরে নিচ্ছি 1, 2, 3, 4, 5 পঞ্চম পদের মান কত। আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চম পদের মান 10। দেখি এই সূত্রে যদি বের করি তাহলে কত হয়। সূত্র বের করলে আমার n হচ্ছে কত, পঞ্চম পদ মানে কত, 5 - 1, d হচ্ছে 2, তাহলে আমার 2, এখানে 4, 4 দুগুণে 8, কত, 10। দেখেন 10 উত্তর চলে আসছে পঞ্চম পদের মান। আপনি যদি সরাসরি এখানে ইউজ করতে পারেন, পঞ্চম পদের মান কি, n এর মান কত, 5, তাহলে উত্তর চলে আসছে কত, 10। তাহলে এই কনসেপ্টগুলো আপনার কেন জানা থাকা উচিত, এই কারণেই জানা থাকা উচিত
যে আপনি পরীক্ষার হলে যদি সময় সেভ করতে চান, পরীক্ষার হলে যদি কি করতে চান, সময় সেভ করতে চান, তাহলে তো ভালো যে সরাসরি এটা ইউজ করে আপনি n এর মানটা বের করে ফেললেন, তাহলে আপনার সময় সেভ হলো। এই কারণে আমার কাছে মনে হচ্ছিল যে কনসেপ্টটা আপনাদের সাথে শেয়ার করা উচিত, কারণ প্রথাগত নিয়মের বাহিরেও যাতে আমরা দ্রুত চিন্তা করতে পারি, আর সে নিয়েই মূলত আমি ক্লাসটা নিয়েছি। এখন বলেন এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা? ওকে, আমি আবারও বলছি যে আমাদের একটু আগে যেটা বললাম যে n তম পদের মান আমরা বের করলাম, রেজাল্ট ছিল কত, 2n। তার মানে এই সূত্রের n তম সংখ্যার মান হবে 2n। তার মানে কি এই এখানেও n এর মান বসিয়ে আমরা 2n পেলাম। তার মানে কি এই n তম পদের সূত্রটা কিন্তু তাহলে আমি 2n ইউজ করতে পারি, কারণ যখন এই সূত্র ইউজ করতেছে এখানে কিন্তু n আছে, আমরা কি করি এই n এর মানটা পরিবর্তন করে আমরা রেজাল্টটা বের করি, n এর মানটা পরিবর্তন করে কি করি আমরা রেজাল্টটা বের করি। তাহলে সরাসরি শর্টকাটে এখানে n এর মানটা বের করে আমরা n তম পদের মান বের করতে পারি। কথাটা ক্লিয়ার? আমরা সরাসরি এখানে n এর মান বসিয়ে এটা করতে পারি। ওকে, এখন আরেকটা বিষয়, এটা কিন্তু আপনি সরাসরি এই 2nটা এখান থেকেও তৈরি করতে পারেন। এটা কি বলে সাধারণ পদ। দেখেন এই যে আমরা যেটা n তম পদ সমান 2n ধরেছি, এটা কি বলতেছে কি সাধারণ পদ। সাধারণ পদ, তাহলে সাধারণ পদটা মানে হচ্ছে, সাধারণ পদটা হচ্ছে এমন একটা পদ যে পদটাতে আপনি n এর মান যেটি বসাবেন তার মান চলে আসবে। সাধারণ পদ কি পদ? এগুলি তো এক একটা পদ, তাই কিনা? তার মানে এই সাধারণ পদ হচ্ছে একটা কমন পদ, যে পদটা সবার ক্ষেত্রে সত্য। তার মানে এই যে 2n এর জায়গায় আপনি যদি ধরেন তৃতীয় পদের মানটা বসান, অর্থাৎ তৃতীয়তম পদের মান কত হবে, তার মানে কি n সমান যদি 3 বসান, তাহলে n সমান যদি 3 বসান, তাহলে দেখেন এর ভ্যালু চলে আসতেছে কত, 6। তার মানে কি এই কনসেপ্ট সবার ক্ষেত্রে সত্য। যদি আপনি চতুর্থতম পদের মান চান, তাহলে 2n সমান সমান 2 × 4, তাহলে কত হচ্ছে 8। কথাটা ক্লিয়ার? তার মানে দেখেন এই যে মান চতুর্থতম পদের মানটা চলে আসছে। তার মানে সাধারণ পদ হচ্ছে যে পদটা সবার ক্ষেত্রে সত্য, এখানে প্রত্যেকটা পদের ক্ষেত্রে সত্য, সেখানে জাস্ট n এর মান বসিয়ে আপনি দ্রুত সমাধানটি করতে পারেন। ক্লিয়ার? ওকে, যেহেতু আমাদের পরীক্ষায় n এর মান প্রায় দরকার হয়, কথাটা বুঝতে পারছেন কিনা? ওকে, এবার আসেন আমরা যদি একটা অঙ্ক করি। ধরেন এখানে একটা অঙ্ক আমাদের রয়েছে, এই অঙ্কগুলো অবশ্যই একদম সহজ অঙ্ক। আমি একটু বিজোড় সংখ্যাটা আগে বুঝিয়ে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন বিজোড় সংখ্যাটা হচ্ছে ধরেন 1 3 5 7 9 11, ধরেন এর n তম পদ কত, n তম পদ কত। ক্লিয়ার? তাহলে n তম পদ আপনি যদি বের করতে চান, তাহলে যথারীতি সূত্র ইউজ করেন। আমরা যদি সূত্র দিয়ে ইউজ করি, তাহলে কি হচ্ছে n তম পদ সমান সমান a + n - 1 d। তাহলে এর মান হচ্ছে কত, 1। n এর মান আমার কত, n তম পদের মান n হবে, তাহলে n - 1, এখানে d কত, এটার পার্থক্য 3 - 1 2, এটি হচ্ছে আমার d। তাহলে d 1 প্লাস এখানে কি 2n - 2, তাহলে আমার কত হচ্ছে 2n এখানে -1। ক্লিয়ার? অর্থাৎ বেজোড় সংখ্যার ক্ষেত্রে আমরা যেটা বুঝলাম যে বেজোড় সংখ্যার ক্ষেত্রে বেজোড় এগুলি কিন্তু ক্রমিক, জোড় ক্রমিক, বেজোড় ক্রমিক। তাহলে n তম পদ আসবে 2n থেকে জাস্ট 1 বাদ দিলেই হবে, 2n থেকে 1 বাদ দিলেই চলে আসবে। ক্লিয়ার? এখন যদি আমরা স্বাভাবিকভাবে এটাকে সরাসরি ইউজ করতে পারি, যে আমরা সূত্র হিসেবে অথবা দিয়ে সরাসরি 2n - 1কে ব্যবহার করতে পারি।
তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। যেমন 1 2 3 4 5 পঞ্চম পদের মান কত, পঞ্চম পদ সমান কত, এই মানটা যদি আমরা বের করতে চাই তাহলে দেখেন আপনি যদি এখানে ইউজ করেন তাহলে এখানে প্রথম পদ হচ্ছে এ, এন হচ্ছে কত, পঞ্চম মানে কত 5, রাইট? তাহলে 1, এখানে ডি সাধারণ অন্তর কত 2, তাহলে এর মানটা কত 1, তাহলে 1 এখানে কত 4, 4 দুগুণে কত 8, তাহলে কত হচ্ছে 9। অথচ আপনি এটাকে ডিরেক্টলি এখানে তৈরি করতে পারেন। এখানে কিভাবে তৈরি করতে পারেন, 2, এখানে পঞ্চম পদের মান কত, n হচ্ছে 5 -1, তাহলে 10 - 1 তার মানে হচ্ছে কত 9। ক্লিয়ার? অর্থাৎ আপনি কনসেপ্টটাকে এখানেও কি করতে পারেন, কাজ করতে পারেন। তার মানে এতে করে আপনার যখন সমষ্টি নির্ণয় করবেন, সমষ্টিতে কিন্তু আমার n এর মানটা দরকার হয়। কথাটা বুঝতে পারছেন কিনা? তখন কিন্তু মানে আপনার এটা দরকার হবে। কথাটা ক্লিয়ার? আপনি খুব দ্রুত এই মানটা বের করে ফেলতে পারেন। কথা বুঝতে পারছেন কিনা? ওকে, তাহলে এটি হচ্ছে আমাদের একটা কনসেপ্ট। তাহলে এই টাইপের অঙ্ক আসলে আমার বিশ্বাস আপনারা পারবেন। এখন একটা কনসেপ্ট আমি দেখাবো, যেমন এখানে একটা প্রিভিয়াস কোশ্চেন, যেমন এই ক্রমটার, এই প্রিভিয়াস কোশ্চেনটা আসছে যে এই ক্রমটার কত 12তম পদ কোনটি, এই ক্রমটার 12তম পদ। আপনারা একটু দ্রুত কমেন্টে জানিয়ে দেন তো এটা 12তম পদ কত হবে, খুব দ্রুত কমেন্টে জানিয়ে দেন। দেখেন আমরা কিন্তু চাইলে খুব দ্রুত এখানে মানটা বের করে দিতে পারি যে 2 × 12 - 1, রাইট? তাহলে এটি যদি হয় তাহলে কত হবে 24 - 1, তার মানে কি সরাসরি আমি 23 বের করে নিতে পারি, খুব দ্রুত বের করতে পারি। আরেকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, গণিত আপনি এতগুলি নিয়ম কেন জানবেন, কেন জানা উচিত। আসলে একটা জিনিস মনে রাখবেন, যারা গণিত ভালো পারে তারাই শর্টকাট পারে। কারণ আপনি মানে সম্যক বিষয়ে যদি আপনার ধারণা থাকে তখন আপনি যে কোনোভাবেই ওটা সমাধান করতে পারবেন। এই বিষয়টা মাথায় রাখতে হবে। আপনি আমার প্রথম কথা হচ্ছে, আপনি গণিত শিখতে চাইলে এমন করা যাবে না যে না আমি শর্টকাট একটা নিয়মই শিখবো অথবা দুটো নিয়ম আমি শিখবো না। এমন ধারণা যদি আপনি পোষণ করেন তাহলে ওটাকে ডিলিট করে দেন। আপনার প্রয়োজনে গণিত শিখতে 6 মাস লাগবে, সেখানে আরও 6 মাস সময় দেন, তবু গণিত যা শিখবেন পুরোপুরি শিখেন, কারণ এটি জরুরি। এছাড়া এখন যে জটিল কোশ্চেন যে প্যাটার্ন তৈরি হচ্ছে, চাকরি পাওয়া খুবই টাফ। ওকে, তাহলে এখানে আমি একটা কনসেপ্ট নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে আপনি চাইলে মানে এই 3টা সূত্র মুখস্থ না করে আপনি নিজেও তৈরি করতে পারেন। কিভাবে দেখেন, আমি বিষয়টা একটু দেখাচ্ছি। এখানে যদি উপরে একটা লিখে ফেলি 1 2 3 4 5 nতম পদ কত, আপনি এই সাধারণ পদটা আপনি নিজেই তৈরি করতে পারেন। সাধারণ পদটা আপনি নিজেই তৈরি করতে পারেন। কিভাবে তৈরি করতে পারেন দেখেন, আমি যদি এটি দেখি যে এখানে ধরে নিতে হবে, ওকে এটা nতম লিখে দিচ্ছে, nতম পদ আপনি সাধারণভাবে ধরে নেবেন। কি ধরে নেবেন যে এই জায়গায় এর মানে এই nতম পদের ক্ষেত্রে একটা জিনিস কনসেপ্ট হচ্ছে যে এর পদের সংখ্যা স্বাভাবিকভাবে n ধরে নেবেন, রাইট? n ধরে নেবেন। n ধরে নেওয়ার পর আপনি দেখবেন যে এর মাঝে পার্থক্য কত, দুটো পদের অন্তরটা কত। তাহলে 3 - 1 অন্তর হচ্ছে কত 2, রাইট? এই পার্থক্যটা এখানে গুণ করে দিবেন, রাইট? এখন গুণ করে দিলেন, এখন হয়ে গেল কত 2n হয়ে গেল। এখন দেখেন এখানে যদি প্রথম পদ আমি যদি 2n এ আমি ধরলাম প্রথম পদ বের করব, প্রথম পদের মান বের করব, তাহলে প্রথম পদের মান যদি বের করি 2 এর সাথে 1 n এর মানটা তাহলে 1 হয়ে যাবে 2,
কিন্তু দেখেন আমার প্রথম পত্রে কত হচ্ছে 1 হচ্ছে, কিন্তু এখানে আসছে কি 2। তাহলে অতিরিক্তভাবে আপনি 1 বাদ দেন। তাহলে 1 যদি বাদ দেন তাহলে দেখুন তো প্রথম পত্রে 1 আসছে। তার মানে এই যে দেখুন সূত্রটা চলে আসলো। তার মানে সব ক্ষেত্রেই এবার এখানে ইউজ করেন 2n-1, তার মানে কি আমার দ্বিতীয় পদ, তার মানে কি মান 2, n এর মান 2 -1, তাহলে কত হচ্ছে 4 -1। তাহলে দেখেন এই যে 3 চলে আসছে। এবার তৃতীয় পদের মান যদি বের করি তাহলে তৃতীয় পদের ক্ষেত্রেও কি 2 1 -1, তাহলে 2 × 3 -1 6 -1, তার মানে কত আসছে 5। দেখেন 5 চলে আসছে। অর্থাৎ আপনি চাইলে এইভাবে নিজেও সাধারণ পদটাকে তৈরি করে নিতে পারেন। যেমন আমি যদি উপরেরটা দেখি, তার উপরেরটা দেখি কিভাবে, যে এখানে আমাকে আগে n ধরে নিতে হবে। ওকে, আমি n ধরে নিচ্ছি, nটাকে ধরে নিলাম। এবার দেখব এটার পার্থক্য কত। এটার পার্থক্য হচ্ছে আমার 2, তাহলে 2 গুণ করব। এবার এখানে n এর মান যদি আমি প্রথম পদ যদি বের করি, প্রথম পদ, তাহলে 2n 2 1, তার মানে 2 হয়ে যাচ্ছে। তার মানে কি প্রথম পদ পেয়ে যাচ্ছে, তার মানে এটি উত্তর। কারণ আর কোনোটা আমার বসানোর দরকার নেই, সরাসরি প্রথম পদ। যেমন দেখেন দ্বিতীয় পদ যদি বের করি তাহলে 2n, n এর মান তাহলে দ্বিতীয় পদ মানে কত হবে 2 হবে, তাহলে 4। ব্যাস, কথাটা ক্লিয়ার? আমরা খুব দ্রুত সমাধান করে ফেলতে পারি। একইভাবে লক্ষ্য করেন আপনি যে কোনো পদের মান বের করতে পারবেন। তাহলে এটা হচ্ছে সরাসরি কি জোড় সংখ্যার ক্ষেত্রে 2n। আমি এটি কেন শেখাচ্ছি, কারণ হচ্ছে আপনি যখন অন্য কোনো ভিন্ন পার্থক্যের পাবেন তখন এইভাবে সাধারণ পদটা তৈরি করে নিতে পারেন। ওকে, যেমন আপনি 1 নম্বরটা যদি দেখেন, 1 নম্বর সাধারণ পদ ধরলাম n, তাহলে এই দুটোর পার্থক্য কত 1, তাহলে 1 গুণ করার দরকার নেই। এখন দেখি 1 নম্বর, আমি যদি প্রথম পদটা বের করতে চাই তাহলে প্রথম পদের n এর মান আমার কত হবে 1 হবে। দেখেন 1 মিলে গেছে। তাহলে আমি যদি দ্বিতীয় পদ বের করতে চাই তাহলে n হচ্ছে, তাহলে উত্তর কত হবে 2। দেখেন দ্বিতীয় পদ মিলে গেছে। ক্রমিক সংখ্যার ক্ষেত্রে সরাসরি nই হচ্ছে কি আমার সাধারণ পদ, জোড় ক্রমিক সংখ্যার ক্ষেত্রে 2n এবং বিজোড় সংখ্যার ক্ষেত্রে 2n-1। এবার আমাকে একটু কমেন্টে জানান যে আপনারা এইটুকু বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে দ্রুত একটু কমেন্ট করুন প্লিজ। ওকে, থ্যাংক ইউ। এবার তাহলে আমরা একটা ধারা লিখব। এইগুলি নাম্বারটা ঠিক হবে না, নাম্বারিংটা আমি করতেছি না, আপনারা যখন শীটটা পাবেন সেটার মতো করে নাম্বারিং করে নেবেন। এখানে একটি হচ্ছে যে 1 + 5 + 9 + 13 ধারাটির n-তম পদ কত। ওকে, মজার ব্যাপার হচ্ছে এটিও একটা প্রিভিয়াস কোশ্চেন, এটিও কি একটা প্রিভিয়াস কোশ্চেন। তাহলে n-তম পদ মানে এখানে তো বুঝতেই পারছেন যে n-তম পদের সূত্র দিয়ে আপনি বের করতে পারেন, অথবা আপনি ডিরেক্টলি বের করতে পারেন। ডিরেক্টলি কিভাবে বের করবেন, আগে n লিখে নেন, কারণ n-তম পদে কি n থাকবেই সূত্রে। ওকে, তারপর এদের পার্থক্যটা দেখেন, 5 থেকে 1 চলে গেলে পার্থক্য হচ্ছে 4, তার মানে ডি হচ্ছে আমার কত 4, রাইট? তাহলে এখানে 4 বসিয়ে দেন, তাহলে কি হলো 4n। এবার আপনি দেখেন যে প্রথম পদের মানটা বের করার চেষ্টা করে 4n, তার মানে 4 × 1, তার মানে 4 আসতেছে, কিন্তু আপনার এখানে মানটা কত 1, মানটা কত 1, তার মানে 1 আনতে গেলে এখান থেকে 3 বাদ দিতে হবে। তার মানে কি এখানে সূত্র থেকে 3 বাদ দেন, এখান থেকে 3 বাদ দিলে আপনার কি হচ্ছে 1 হচ্ছে। তবে আপনি এই কনসেপ্টটাকে কখন ইউজ করবেন, যখন আপনি এগুলো একটা সমান
অন্তর ধরে ধরে আগাবে। কথাটা ক্লিয়ার? তখন এই কনসেপ্টটাকে ইউজ করবেন। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি 4n মাইনাস n, এটি হচ্ছে উত্তর। আমাদের 4টা অপশন ছিল। ক নম্বর অপশনে ছিল, ক নম্বর আপনি চাইলে এটা ওই সূত্র ফেলেও সমাধান করতে পারেন, সমস্যা নেই। ক নম্বর অপশন ছিল 3n মাইনাস 1, খ নম্বর অপশন ছিল আমাদের 4n মাইনাস 3, গ নম্বর অপশন ছিল আমাদের 4n প্লাস 1 এবং ঘ নম্বর প্রশ্ন ছিল আমাদের 4n মাইনাস। তার মানে আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা সরাসরি উত্তর পেয়ে যাচ্ছি কত, 4n মাইনাস 3। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এবার আমরা একটু সামনে আগাবো, আমরা আরো কিছু অঙ্ক দেখব, দেখি আমরা কনসেপ্টগুলোকে ভালোভাবে বুঝতে পারি কিনা। আপনি ওকে, আমরা আরেকটা অঙ্ক লিখব যে 2 প্লাস 6 10 প্লাস 14 এই ধারাটির n-তম পদ কত? আমরা এটা দেখব এই ধারাটির n-তম পদটা কত হবে। তাহলে স্বাভাবিক নিয়মে আমরা কি করব, আমাদের প্রথম কাজ হচ্ছে n ধরে নেব। তাহলে এদের অন্তর্গত 6 মাইনাস 2, তার মানে কত 4, তার মানে d সমান সমান আমাদের উত্তর আসতেছে কত 4। তাহলে 4 বসাবো। এবার প্রথম পদটা বের করার চেষ্টা করব। প্রথম পদ 4n, তাহলে 4n1, তাহলে আমাদের আসছে 4, কিন্তু এখানে প্রথম পদ হচ্ছে আমার কত 2, তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে -2 বিয়োগ করতে হবে, তার মানে -2। কথাটা ক্লিয়ার? তাহলে আমাদের এটি হচ্ছে মূলত অঙ্ক। আপনি দেখেন একটা অঙ্ক করলেই হয়ে যাবে। যে কোনো একটা অঙ্ক দেখেন যে এটা 4 ব্যবধান, দেখেন বেজোড় সংখ্যার ক্ষেত্রে 4 ব্যবধান যদি থাকে, আমি এগুলি একটু লিখে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। বেজোড় 4 ব্যবধান যদি থাকে, এগুলি কিন্তু আপনি চর্চা করবেন। আপনি চর্চা না করলেও জাস্ট কনসেপ্টগুলি মাথায় রাখবেন, আপনি নিজে বানিয়ে নেবেন, তাহলে পরীক্ষার হলে খুব দ্রুত উত্তর করতে পারবেন। তাহলে n-তম পদের মানটা হচ্ছে আমার কত, 4n মাইনাস 3 বেজোড় সংখ্যার ক্ষেত্রে। আর জোড় সংখ্যার ক্ষেত্রে 4 ব্যবধান যদি হয় তাহলে n-তম পদ হচ্ছে 4n মাইনাস 2, 4n মাইনাস 2। এখন একটা প্রিভিয়াস কোশ্চেন আমরা সলভ করব। প্রিভিয়াস কোশ্চেনটা হচ্ছে কি, প্রিভিয়াস কোশ্চেনটা একটু বড়, তবু আমি লিখে নিচ্ছি যে একটি ধারায় প্রথম সংখ্যাটি 2, দেখেন একটি ধারায় প্রথম সংখ্যাটি 2 এবং দেখেন এর পরের প্রতিটি, এটি একটি প্রিভিয়াস কোশ্চেন, প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে, প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে, আগের সংখ্যা থেকে 4 বেশি হলে, 4 বেশি হলে ধারার 202তম সংখ্যাটি কত, 202তম সংখ্যাটি কত? ক্লিয়ার? এখন এই যে অঙ্কটা, আপনি এই অঙ্কটা স্বাভাবিকভাবে n-তম পদ দিয়ে করতে পারেন, n-তম পদ দিয়ে সমাধান করতে পারেন, a প্লাস n-1d। এখানে বলা হচ্ছে একটি দ্বারা প্রথম সংখ্যাটি 2, তার মানে এর মানটা কত 2, এরপর প্রতিটি সংখ্যা ঠিক আগের সংখ্যা থেকে 4 বেশি, তার মানে অন্তর হচ্ছে কত 4, তাহলে a হচ্ছে 2, অন্তর হচ্ছে কত 4। ক্লিয়ার?
ওকে, এখন বলা হচ্ছে 200তম, তার মানে n এর মান হচ্ছে কত? 202। 200তম সংখ্যাটি কত? বেশ, অঙ্ক করে ফেলতে পারেন। তাহলে 202 মাইনাস 1 আর ডি হচ্ছে কত? 4। 2 যোগ এখানে 201 আর 4, তার মানে লক্ষ্য করে দেখে নিচে চলে গেছে, তাই না? ওকে, আমি এখানে দেখাচ্ছি। তাহলে 201 2 যোগ 201 গুণ 4, 2 যোগ তাহলে 4 দুগুণে 8, 804, তার মানে 806। এখন আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন, কিন্তু এই টাইপের ইউজ করলে যেটা সমস্যা, যে আপনাকে অনেকগুলি লাইন লিখতে হয়। কথাটা ক্লিয়ার? অনেকগুলো লাইন লিখতে হয়। এখন যদি আপনি অনেকগুলো লাইন না লিখে সরাসরি যদি আপনি এটাকে ইউজ করেন, তাহলে কিন্তু আপনার জন্য ভালো। কেন? এখানে ব্যবধান 4 বলছে, তাই কিনা? প্রথম সংখ্যাটি 2, আর জোড় সংখ্যার ক্ষেত্রে আমরা সেটাই বের করে দেখিয়েছিলাম, প্রথম সংখ্যাটা 2। তাহলে আপনি 200তমটা যখন বের করবেন, 202তম পদ যখন বের করবেন, তখন 4n-2টাকে ইউজ করলে হচ্ছে। তাহলে 4n হচ্ছে 202 মাইনাস 2, তাহলে এখানে 800 কত? 808 মাইনাস 2, তার মানে কত? 806। 800, দেখেন 808 মাইনাস 2, তার মানে কত? 806। এটি উত্তর। এবার বাইরে পড়ে গেছে, তাই না? ওকে, তাহলে এখান থেকে এটা বাদ দিলে কত হচ্ছে? 806। বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। অনেক হিবিজিবি হয়ে গেছে, এবার মুসার পালা। ওকে, তাহলে এবার একদম টোটালি মুছে ফেললাম আমি। ওকে, এবার আমাদের কিছু অঙ্কে চলে যাব। চল্লিশতম বিসিএস অঙ্কটা আসছিল, cos n পাই টু অনুক্রমটির চতুর্থ পদ কত? কোনটি? এই অঙ্কটা আসছিল। ওকে, এই অঙ্কের ক্ষেত্রে যেটা করবেন আপনি, এখানে চতুর্থ পদটা চেয়েছে, তার মানে n এর মান কত? এখানে n সমান সমান হচ্ছে 4। তাহলে cos, দেখেন এখানে n এর মান যদি 4 হয় তাহলে 4 পাই হবে। cos এখানে এটা যদি কাটেন তাহলে এটা হবে 2 পাই। ওকে, তাহলে cos 2 পাই যদি হয়, পাই সমান সমান আমাদের 180 ডিগ্রি। এগুলি ত্রিকোণমিতির কনসেপ্ট আপনাদের মাথায় রাখতে হবে। 180 ডিগ্রি, তাহলে cos 360 ডিগ্রি, আর আমরা জানি cos 360 ডিগ্রি সমান কত? 1। তাহলে উত্তর কত? 1। তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? এবার আসুন আমরা পরের ম্যাথটাতে যাচ্ছি।
ওকে, 8 নম্বরের অঙ্কটা দেখি। হ্যাঁ, এটিও একটা প্রিভিয়াস কোশ্চেন, আমার মনে হয় যে আপনাদের কাজে দেবে। আমি এতক্ষণ যে কাজটা করেছিলাম, মানে এতক্ষণ যে আলোচনা করলাম, যাই আলোচনা করি না কেন, আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে n-তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখতে হবে? কারণ এইগুলি যে আমি এই পাশে যে সূত্রগুলি আলোচনা করলাম, এটি সূত্র না, এটি হচ্ছে আপনার চিন্তাটাকে সহজ করার জন্য। কথাটা বুঝতে পারছেন কিনা? এখন আপনি কতটুকু পরিশ্রম করবেন অথবা করবেন না, তার উপর নির্ভর করবে যে আপনি গণিত পরীক্ষার হলে কত দ্রুত করবেন অথবা করবেন না, সেটি। কথাটা ক্লিয়ার? কিন্তু আমরা এই এতক্ষণ যে সময়টা দিলাম, প্রত্যেকটাই কিন্তু ওই সূত্র দিয়েই কমপ্লিট করতে পারবো। কথাটা ক্লিয়ার? আপনি ঝামেলা কম মনে করবেন, অনুসরণ করবেন না, পরীক্ষার হলে একটু সময় বেশি লাগবে, এই আর কিছু না। এখন দেখেন, আমরা এখানে যে আরো একটি অঙ্ক আমরা এখানে বলছি, একটি সমান্তর অনুক্রমে একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 10, সাধারণ অন্তর্গত 10 এবং 6তম পদ 52 হলে 15তম পদটি কত হবে? ক্লিয়ার? তাহলে দেখেন, এখানে আমার সাধারণ অন্তর ডি দেওয়া আছে 10। আমার সাধারণ অন্তর ডি দেওয়া আছে কত? ডি দেওয়া আছে 10। এখন আরেকটা তথ্য দেওয়া আছে যে 6তম পদটা হচ্ছে আমাদের 52, মানে 6তম যে পদটা, এই পদ সমান তথ্য দেওয়া আছে কত? 52, রাইট? এখন তাহলে পঞ্চমতম পদটা কত হবে? তার মানে আপনি পঞ্চমতম পদ বের করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এর সমাধানটা আগে করতে হবে। কেন? একটু ওয়েট করুন, আমি বলছি। এটার সূত্র তাহলে কি হবে? এর মানটা কিন্তু এখানে বলা নেই। এখানে দেখেন, এর মানটা বলা নেই, বলা আছে সাধারণ অন্তর, এবং বলা আছে আপনার কি n সমান 6। এইটুকু তথ্যের ভিতর আর উপরের তথ্য মিলে আমরা ডি পেলাম এবং n সমান 6 পেলাম, কারণ 6তম বলছে, কিন্তু এর মানটা কিন্তু আমাদের এখানে বলা নেই। তার মানে বুঝে যাচ্ছে এখান থেকে এর মানটা আমরা পাবো। দেখেন, 6 মাইনাস 1, যেহেতু কি 6তম পদ, আর অন্তর হচ্ছে কত? 10। এইগুলি অঙ্ক করতে করতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। এ যোগ এখানে হচ্ছে কত? 50, তাহলে 52। দেখেন, এ সমান সমান 52 মাইনাস 50 সমান সমান 2। তার মানে এর মানটা আমরা 2 পেলাম। এটা আপনাকে অঙ্ক করতে করতে অভ্যস্ত হতে হবে। কিভাবে? যেহেতু এখানে সাধারণ অন্তর দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, মানে পদ সংখ্যা দেওয়া আছে, কিন্তু এর মানটা নাই। তার মানে পঞ্চমতম পদের মানটা বের করার জন্য আমার এই মানটা দরকার। আর এই মানটা যেহেতু এই 6তম পদের মান 52 দেওয়া আছে, তার মানে এখান থেকে আমরা বের করতে পারবো। ক্লিয়ার? ওকে, এই কারণে আমরা এটা সমান এটা বের করে নিলাম। এবার আসুন, এবার আমরা দেখব 15তম পদের মান। এবার আমার সমস্যা নেই, কারণ আমি এই মানটাও অলরেডি পেয়ে গেছি। এর মানটা আমি কত পেয়ে গেছি? এর মানটা আমি 2 পেয়ে গেছি। তার মানে কি, এবার আর আমার অঙ্ক করতে কোনো জটিলতা থাকলো না। তাহলে পঞ্চমতম পদ, তাহলে পঞ্চমতম পদ সমান আপনি কত ইউজ করবেন? এ হচ্ছে 2, তাহলে এখানে আমার 15 মাইনাস কত হবে? 1 হবে, তার মানে কত? 14। 14 ইন্টু 10, 14 ইন্টু 10,
তাহলে কত হচ্ছে আমার 2 140 142। ক্লিয়ার? এটি উত্তর। প্লিজ বুঝতে পারছেন কিনা? যদি বুঝতে পারেন দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। ওকে, তাহলে আমরা আরো একটি অঙ্ক প্রিভিয়াস কোশ্চেন সলভ করি। এই সেম টাইপের অঙ্ক, শুধু বলা হচ্ছে সাধারণ অন্তরটা হচ্ছে 9, সাধারণ অন্তরটা কত 9, আর সপ্তম পদ এটা ষষ্ঠ, ওটা হচ্ছে সপ্তম, সপ্তম পদটা হচ্ছে 60। তাহলে আপনার 12তম পদটা বের করতে হবে। তাহলে একই কথা, আমাদের এখানে সাধারণ সরি আমাদের এখানে এ দেওয়া নেই, রাইট? এ দেওয়া নেই, কিন্তু ডি দেওয়া আছে কত 9, এন দেওয়া হচ্ছে এই পর্যন্ত 7। ওকে, তাহলে আমরা সপ্তমতম পদ সমান আমরা দেখতে পাচ্ছি এখানে 60 আছে। তাহলে আমরা প্রথম পদ আমাদের জানা নেই, ওটা এভাবেই বসাবো, এই বসাবো, কিন্তু আমার তো এন জানা আছে, এন কত 7, তাহলে 7 - 1, আর পার্থক্য হচ্ছে কত আমার 9 সমান সমান 60। তাহলে এ প্লাস 6 নং কত হবে 54 হবে 60। তাহলে এ সমান সমান 54, 60 থেকে 54 গেলে কত 6। ক্লিয়ার? এবার আমরা কততম বের করব 12তম, 12তম পদ, 12তম পদ। তাহলে এবার এর মানটা পেয়ে গেলাম, তাহলে এ 6 বসাবো। তাহলে আমার এখানে 7 আছে, 7 থেকে 1 বাদ গেলে কত হবে 6, আর অন্তর্গত 9, তাহলে 6 নং আমার কত হচ্ছে 54। তাহলে 54 যদি হয় তাহলে আমার উত্তর হচ্ছে কত, এই ছোট্ট একটা ভুল করেছি, দ্রুত করতে গিয়ে ছোট্ট একটা ভুল করে ফেলেছি। দেখেন এখন ফ্যাক্টটা হচ্ছে এখানে তো আমার এটা হচ্ছে 6 যোগ, তাই না? এটা যোগ, আর এটা আমরা 12তম পদ বের করতে চাচ্ছি, তাহলে 12 থেকে 1 বাদ, তাহলে 11 হয় না? আমি 9 এনে ফেলছি। তারপর এখানে পার্থক্য হচ্ছে কত 9, তাহলে কত হচ্ছে 6 যোগ 99, তাহলে 9 11 হচ্ছে 99, তাহলে 105। এটি হচ্ছে উত্তর। এবার উত্তর মিলে যাচ্ছে, উত্তর 105। ক্লিয়ার? ওকে, তাহলে আশা করি ইনশাল্লাহ পারবেন। আপনারা একটু কমেন্টে জানান তো, আমি কি অঙ্কগুলো এভাবে আগাতে থাকবো? আমার আরো হাতে বেশ কয়েকটি অঙ্ক আছে, প্লিজ একটু দ্রুত কমেন্টে জানান। তাহলে 12 নম্বর অঙ্কটা দেখে দেখ, 12 নম্বর না, ঠিক মানে এখানে কোনো নাম্বারিং হবে না, কারণ শীট করতে গিয়ে পরে ঝামেলা হয়ে যাবে। একটি ধারার n তম পদ n তম পদ
m টু দি পাওয়ার 2n মাইনাস 5। এখন ধারাটির দ্বিতীয় পদ এর দ্বিতীয় পদ 76 হলে m এর মান কত? m এর মান কত? ক্লিয়ার? এই অঙ্কটা আমরা এবারে দেখব। এখন প্রথমত যে কাজটা করতে হবে, দেখেন এখানে কিন্তু একটা জিনিস দেওয়া আছে, n-তম পদের মান, n-তম পদ দেওয়া আছে। ওই যে আমরা যেমন সাধারণ পদ আগে নির্ণয় করেছিলাম, এইভাবে তারা m-তম পদ মান দেওয়া আছে, দিয়ে এখানে বলতেছে m টু দি পাওয়ার মাইনাস 1 5, এটা টোটালি দেওয়া আছে, রাইট? এখন ওকে, দেখেন এই জায়গাটায় এখন n-তম পদের মান দেওয়া আছে। এখন ধারাটির দ্বিতীয় পদ আপনি আগে বের করে নেন, কারণ দ্বিতীয় পদ সমান 76 দেওয়া আছে, রাইট? তার মানে এখান থেকে m এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা যদি এটা দ্বিতীয় পদ বের করি তাহলে কত হবে? n এর মানটা হবে আমার 2, তার মানে কত? 2 মাইনাস 5, তাহলে 4m টু দি পাওয়ার 4 মাইনাস 5। এটা দ্বিতীয় পদটা আমি পেলাম। এটা কেন বের করলাম? কারণ দ্বিতীয় পদের একটা মান দেওয়া আছে। তাহলে আমি যে কাজটা করতে পারি, শর্ত মতে, যে এই দ্বিতীয় পদ সমান এটা, তাহলে দেখেন এই পাশে যদি আমি এটাকে নিয়ে যাই 76 প্লাস 5, আমি কিন্তু এটা লিখতে পারি। এটা যদি লিখি তাহলে m সমান সমান হচ্ছে কত? 5। এটি হচ্ছে আমাদের উত্তর। বলেন বুঝতে পেরেছেন কিনা প্লিজ? একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, তাহলে আমি পরের অঙ্কে যাচ্ছি। এবার দেখেন একটি ধারার প্রথম সংখ্যাটি 3, প্রথম সংখ্যাটি 3, দ্বিতীয় সংখ্যাটি 9, ওকে। এখন বলা হচ্ছে যে তৃতীয় সংখ্যা থেকে শুরু করে বাকি সংখ্যাগুলো
বাকি সংখ্যাগুলো পূর্ববর্তী সবগুলো সংখ্যার গড়। ধারার 11তম সংখ্যাটি কত? ও আমি 5 লিখেছিলাম তাই না, ওটা একটু কারেকশন করে নিন। ওকে, ভিত্তি 4 বাদ গেলে ওটা উত্তর 3ই হবে। একটু আমি বলার সময় হয়তো ঠিক বলি, কিন্তু আসলে এই প্রচণ্ড হাই ভোল্টেজ আলোর মাঝে দাঁড়িয়ে সর্বোচ্চ 10-15 মিনিট ক্লাস নেওয়া যায়, এরপরে ক্লাস নিতে গেলেই মাথা কাজ করে না। তবু আমি অনেক ধীর স্থিরভাবে কথা বলার চেষ্টা করি, কিন্তু বাস্তবতা তো কঠিন। দেখেন, এখন এই অঙ্কের দাগটা কি পড়েছেন? একটি ধারার প্রথম সংখ্যাটি 3, প্রথম সংখ্যাটা 3, দ্বিতীয় যে সংখ্যাটা এটা হচ্ছে 9, তৃতীয় সংখ্যা থেকে শুরু বাকি সংখ্যাগুলো, কথা বুঝতে পারছেন কিনা, পূর্ববর্তী সবগুলো সংখ্যার গড়। তার মানে কথাটা হয়তো একটু জটিল মনে হতে পারে, আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। প্রথম সংখ্যাটা 3, কথা বুঝতে পারছেন কিনা। দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 9, এবার তৃতীয় সংখ্যা থেকে শুরু করে বাকি যত সংখ্যা আসবে সবগুলি পূর্ববর্তী সবগুলো সংখ্যার গড়। কথা বুঝতে পারছেন কিনা, পূর্ববর্তী সবগুলো সংখ্যার গড়, এটার গড় কত হবে? 3, 9, 12, তাহলে 12-র গড় কত? 6। তার মানে তৃতীয় সংখ্যাটা 6, কথাটা ক্লিয়ার? এখন দেখেন, আবারও আমি বলছি, এখানে সবসময় বলা হচ্ছে কি যে একটি ধারার প্রথম সংখ্যাটা 3, দ্বিতীয় সংখ্যাটা 9, তৃতীয় সংখ্যা থেকে এই জায়গা থেকে, তৃতীয় সংখ্যা থেকে, ক্লিয়ার, এই জায়গা থেকে বাকি সবগুলো যত সংখ্যা আসবে সেগুলি পূর্ববর্তী সবগুলো সংখ্যার গড়। যেমন এবার যদি আমি তার পরেরটা লিখতে চাই, তারপরেরটা, তাহলে এই 3টার গড় হবে। যেমন তৃতীয় নাম্বারটা হচ্ছে এই দুটোর গড়, তাহলে এবার এটা হবে এই 3টার গড়। তাহলে এই 3টার গড় যদি আমি লিখি তাহলে কত হবে? 3টা লিখছি মানে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত? 12, 18, 18কে 3 দিয়ে ভাগ করলে কত? 6, তাহলে এটিও 6। এবার যদি তারপরের সংখ্যাটা লিখতে চাই, সেটা হবে পূর্ববর্তী সবগুলো সংখ্যার গড়, তাহলে এই 3টার গড় হবে। তাহলে তখন কি হবে? 3, 9, 6, 6, সরি 4, এটা উত্তর 6 হবে। তার মানে এটাও 6। তার মানে এর দ্বারা প্রমাণ হচ্ছে যে এরপর সামনে যত দূরই আপনি যান না কেন, ওই ধারার প্রত্যেকটা সংখ্যাই হবে আমার 6। আপনাদের উপস্থিতি কমে যাচ্ছে, তাহলে তো মনে হচ্ছে ক্লাস রেখে দেওয়া উচিত। বলেন, এটি বুঝতে পারছেন কিনা? খুব দ্রুত কমেন্ট করুন। আমি এখন যেগুলি সলভ করতে, প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস কোশ্চেন। আমার কাছে মনে হয়েছে এই প্রিভিয়াস কোশ্চেনগুলো মিস করা উচিত না।
ওকে, এবার একটু বড় একটা অঙ্ক করব। হুম, আমাদের একদম শেষের দিকে চলে আসছি, একটু বড় একটা অঙ্ক করব। এখানে প্রবলেম সলভ ক্লাস জুমে হয় কথা সত্য, কিন্তু জুমে ক্লাস নিতে গিয়ে আমাদের কোনো উপকার হয় না। প্রথমত হচ্ছে উপস্থিতি থাকে না, দ্বিতীয়ত হচ্ছে সারাক্ষণ বলে কয়েও আপনাদের মাঝখান থেকে প্রশ্ন বের করা যায় না। অনেক কষ্টে হয়তো এক দুজনে প্রশ্ন করেন, আর ওই এক দুজন স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে সরাসরি ফেসবুক লাইভেও তারা তাদের প্রশ্ন শেয়ার করেন। শুধু শুধু জুম অ্যাপে গিয়ে আমাদের জন্য দায়িত্ব বেড়ে যায়। এক হচ্ছে যে ভিডিওগুলো একবার পাবলিক গ্রুপে শেয়ার করো, আবার জুম অ্যাপ মেনটেন করা, সব মিলে অনেক জটিল হয়ে যায়। তার চেয়ে বরঞ্চ আপনাদের সমস্যা এখানেই শেয়ার করতে পারতেছেন। কারণ আমি পরীক্ষামূলকভাবে অনেকবার চেষ্টা করেছি, কিন্তু আসলেই অনেকেই এই ব্যাপারে আন্তরিক না। আন্তরিক না থাকলে শুধু শুধু অন্য একটা প্ল্যাটফর্মে গিয়ে বাকি যারা ফেসবুক থেকে দেখে জমে যুক্ত হতে পারে না, তাদের জন্যও সমস্যা হয়ে যায়। আর আপনাদের যে টাইপের কোশ্চেন থাকে খুবই সিলি টাইপের, যেগুলি আগের ক্লাসগুলিতেও করানো হয় কিন্তু অনেকেই ঠিকভাবে করেন না। তো এখানে আপনারা আপনাদের সমস্যা কমেন্টে জানান, কমেন্টে জানাতে সমস্যা হচ্ছে কিনা সেটা বলবেন। ওকে, আমি চাইলে জমে নিতে পারি, কিন্তু সমস্যাটা হচ্ছে ওই জায়গাটায়। ওকে, 14 নম্বর, 14 না ঠিক, তারপরে একটা অঙ্ক দেখেন। একটি সমান্তর অনুক্রমে পঞ্চম পদটি 18। দেখেন, এবার বলা হচ্ছে এবং প্রথম 5টি পদ, এবং এবং প্রথম 5টি পদ পাঁচটি পদের যোগফল। প্রথম 5টি পদের যোগফল 75 হলে প্রথম পদটি কত? প্রথম পদটি কত? এবার এই অঙ্কটা সমাধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় মাথায় রাখবেন। এই টাইপের অঙ্ক আমি বোর্ড বই সমাধানের সময় করেছি কাছাকাছি। দেখেন, সমান্তর অনুক্রমে পঞ্চম পদ যেটা, এটার মান দেওয়া আছে কত? 18। আবার এরপরে বলা হচ্ছে প্রথম 5টি পদের যোগফল দেওয়া আছে। আমাদের এখানে দুটো জিনিসেরই রেজাল্ট দেওয়া আছে। প্রথম 5টি পদের পঞ্চম পদটার দেওয়া আছে। আমরা জানি যে n-তম পদের সূত্রটা হচ্ছে কি? এটা হচ্ছে n-তম পদের সূত্র। আরেকটা সূত্র হচ্ছে কি? আমাদের যোগফল। ওকে, আমাদের যোগফল যদি হয় সেটা আমরা জানি n/2 2n n-1। ওকে, মজার ব্যাপার হচ্ছে এই দুটোরই একটা রেজাল্ট এখানে দেওয়া আছে। আমরা যদি এটা দেখি, যেমন পঞ্চম পদ সমান তাহলে হবে, লক্ষ্য করে, 18। তাহলে পঞ্চম পদ যদি 18 হয়, পঞ্চমতম পদ সমান 18। তার মানে এখানে তাহলে প্রথম পদটা আমাদের জানা নেই, এ আমরা ধরে নেব। তাহলে এটা আমি একটু মুছে দেই। আমরা প্রথম পদটা তাহলে এখানে কি হবে? এ প্রথম পদ আমি এখানে যদি ধরে নেই তাহলে জায়গা হবে না। প্রথম পদ
প্রথম পদ হচ্ছে এ, এখানে সাধারণ অন্তরও দেওয়া নেই, তাহলে সাধারণ অন্তর হবে আমার ডি, রাইট। আমাদের পদ সংখ্যা এগুলি দেওয়া আছে, তাহলে এটি যদি হয় তাহলে পঞ্চম পদের মান 5, 1, ডি সাধারণ অন্তর নেই, তার মানে এটা সমান 18 হচ্ছে। তাহলে এখানে 4D সমান 18। যেহেতু দুটোরই রেজাল্ট দেওয়া আছে, এই কারণে আমরা দুটো সমীকরণ তৈরি করব। আমরা জানি, আমরা বোর্ড বইয়ের অঙ্কের সময় এই কাজটা করেছি যে দুটো সমীকরণ তৈরি করব। কথাটা ক্লিয়ার? এটা এই ভিত্তিতে একটা সমীকরণ তৈরি করব, আর এর ভিত্তিতে একটা সমীকরণ তৈরি করব। এখানে কি আছে? 5টি পদের যোগফল। তার মানে 5টি পদের যোগফল মানে কত হবে? 5/2, 2a এর মানটা দেওয়া নেই, প্লাস n-1, এখানে n এর মান হবে কত? 5। ওকে, তাহলে 5/2, এখানে 2a, এখানে 4d, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 5/2, 2 যদি কমন নেই তাহলে a প্লাস 2d হবে। ওকে, a প্লাস 2d যদি হয়, এটার সমান তো একটা মান দেওয়া আছে আমাদের, তাই না? এটার মানটা কত? মানটা এখানেই লিখে ফেলি। এটার মান হচ্ছে 75। 70 কত? 5, 75। ওকে, তাহলে দেখেন আমাদের এটি যদি কাটি, আমি কেটে দিই, তাহলে এখানে 5 হচ্ছে। 75 সমান সমান আমাদের 5a প্লাস 2d। তাহলে আমরা যে কাজটা করতে পারি, এটা দিয়ে এটা কাটতে পারি, তাহলে এটা 15 হবে। এটা 15 যদি হয় তাহলে এ পাশে a প্লাস 2d থাকবে, এ পাশে 15 থাকবে। তাহলে এটা 2 নম্বর আরেকটা সমীকরণ আমরা বসাতে পারি। তাহলে আমরা দুটো সমীকরণ পেলাম। একটা সমীকরণ হচ্ছে এটা, একটা সমীকরণ হচ্ছে এটা, আরেকটা সমীকরণ পেলাম এটা। এবার আমাদের চাইছে কি প্রথম পদটি কত, তার মানে আমাদের চাইছে a সমান কত, তার মানে a এর মান আমাদের বের করতে বলা হয়েছে। কি বের করতে বলা হয়েছে? a এর মান বের করতে বলা হয়েছে। তাহলে এর মান যদি আমি বের করি, দেখেন এখানে 2d আছে, এখানে 4d আছে, তার মানে এই সমীকরণ যদি 2 দ্বারা গুণ করি এটা 4d হয়ে যাবে। তাহলে আমি 2 নং সমীকরণের সাথে 4 গুণ করলাম, গুণ করে বিয়োগ করব। 1 নং সমীকরণের সাথে 1 গুণ করব, কারণ 4d আমরা কাটতে পারলেই শেষ। বিয়োগ করে পাই, এটা সমীকরণের কনসেপ্ট, আমরা ডিটা বাদ দিলেই এ পেয়ে যাচ্ছে, তার মানে এখানে 4d, এখানে 2d। তাহলে এই 2 নং সমীকরণের সাথে যদি আমি 2 গুণ করি, তাহলে এটা হয়ে যাবে 2 গুণে 4d, 4d কথা। তাহলে আমার এই 1 নং সমীকরণের সাথে গুণ করতে হবে না, দ্যাট মিন্স 1 লিখলাম। তাহলে এটা 2 গুণ করলে 2a হচ্ছে, 4d হচ্ছে, আর 15 হয়ে যাচ্ছে 30। আর এটা যা আছে তাই, কারণ এখানে আমি কোনো জাস্ট 1 গুণ করেছি, এটি হচ্ছে 18। এবার যদি আমরা বিয়োগ করি, এবার যদি কি করি, বিয়োগ করি, তাহলে ঘটবে কি, এটা কাটা যাবে, এখান থেকে একটা এ থাকবে, এখান থেকে বিয়োগ যদি করি তাহলে আমার কত হবে? 12। তার মানে এটাই উত্তর, কে হবে? 12। এবার একটু বলেন যে বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন। খুব দ্রুত একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা।
আমি আর মাত্র দুটি অঙ্ক করাবো। দুটি অঙ্ক করানোর পর আমরা আজকের ক্লাসটি শেষ করব। আপনাদের যে সমস্যাগুলি থাকবে সেগুলো নিয়ে পরে কোনো এক সময় আমি আপনাদের সাথে কথা বলবো। কথাটা বুঝতে পারছেন কিনা? এখন লক্ষ্য করুন যে আমাদের লাস্ট দুটো অঙ্কতে কি বলা আছে। সেটা হচ্ছে গুণোত্তর ধারার n-তম পদের অঙ্ক করব এবার। এই সূত্রটা আমি আপনারা হয়তো পেয়েছিলেন, n-1। এটা হচ্ছে গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা n-তম পদের মান নির্ণয়ের সূত্র। এই ক্ষেত্রে আমি সরাসরি অঙ্কে চলে যাব। একটা অঙ্ক হচ্ছে যে 03012 048 ধারাটির পঞ্চম সংখ্যাটি কত? পঞ্চম সংখ্যাটি কত? ক্লিয়ার? ওকে, এখানে অপশনগুলো লিখলাম না, অপশন দরকার নেই, আমাদের অঙ্ক হলেই হলো। তাহলে n-তম পদ মানে যদি এটা হয় তাহলে পঞ্চমতম পদ সমান কত হচ্ছে? পঞ্চমতম পদ, এখানে আরেকটা বিষয় বলি, এটি হচ্ছে a সমান হচ্ছে এখানে 003, আর সমান হচ্ছে দ্বিতীয় পদকে পূর্ববর্তী পদ দ্বারা আমরা ভাগ করব। যদি ভাগ করি দশমিক তুলে দিলে উপরে নিচে 100 দ্বারা গুণ করব, উপরে 12 নিচে 3 হবে, তার মানে 4। তাহলে এখানে n এর মানটা হচ্ছে আমার 5। এটি হচ্ছে আমাদের প্রয়োজনীয় তথ্য। ক্লিয়ার? তাহলে পঞ্চম পদ যদি মান বের করি তাহলে এর মান পাচ্ছি 300। তারপরে কি আর হচ্ছে কত 4, n কত 5 - 1। তাহলে এখানে যেটি আসতে আছে 334। তার মানে আপনি যদি এটা গুণ করেন 16 4 424 4 4 কে 4 6 16 4 6 24 4 হাতের 2 4 কে 4 6, আবার হচ্ছে 4 4 4 24 4 4 6 24 আর 2 হচ্ছে কত 26, 264। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে 03264। এবার গুণ করে ফেলি, 3 4 12 2 হাতের 1, 3 6 18 1 19 1 হাতের 1, 3 দুগুণে 6 1 7, 2 গড় পর দশমিক। আমাদের একটুখানি ভুল হয়ে গেছে, বলেন তো আর কত? 4 4 16, এই যে দেখছেন ভুল হয়েছে কোথায়। 4 4 16 হাতের 1, 4 24 25। তাহলে এবার লক্ষ্য করেন 5 6, এবার কি দাঁড়াচ্ছে 3 6 18 8 হাতের 1, 3 5 15 1 16 16 6 হাতের 1, 3 দুগুণে 6 1 7। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত 2 গড় পরিমাণ দশমিক আছে, তাহলে বামে 2 গড় পরিমাণ। তাহলে এবার দেখেন 7.68, এবার ঠিক আছে। এখন এই হচ্ছে মূলত আমাদের অঙ্কটা। এবার আর একটা অঙ্ক করব একদম লাস্ট, এটি শেষ, লাস্ট অঙ্ক।
এই অঙ্কটাতে বলা হচ্ছে একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি তৃতীয় পদটি 20 এবং ষষ্ঠ ছয়তম পদটি 160 হলে প্রথম পদটি এই অঙ্কটাও কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, এটা 37তম BCS এ আসছিল। তার মানে অঙ্কটাও বেশ গুরুত্বপূর্ণ। চলুন আমরা একটু সমাধান করি। একটা গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদ দেওয়া আছে, তৃতীয় পদের মান দেওয়া আছে, ক্লিয়ার? আবার এখানে ষষ্ঠ পদের মানও দেওয়া আছে, মানে এটা কিন্তু একটা সুবিধা, মান দেওয়া থাকলে আমরা সমীকরণ দাঁড় করাতে পারি 1 নং 2 নং। তাহলে আমরা এটা যদি n-তম পদ হয়, এটা তৃতীয় পদ, তাহলে এখানে তৃতীয় পদ কোনটা পাচ্ছি? তৃতীয় পদ আসবে যদি সূত্রটাকে ইউজ করি, তাহলে a r টু দি পাওয়ার এখানে কি n এর জায়গায় কত হবে? 3 হবে। তাহলে 3 যদি হয়, এটা হচ্ছে তৃতীয় পদ। এটার সমান আমার এটার সমান দেওয়া আছে কত? 20। একটা কনসেপ্ট। আরেকটা হচ্ছে আমার ছয়তম পদ, তাহলে ছয়তম পদের ক্ষেত্রে আমি যদি হিসাবটা বের করি 6 - 1, তাহলে এখানে a পাওয়ার 5, এটার সমান এখানে দেওয়া আছে কত? এটার সমান দেওয়া আছে আমার 160। তাহলে আমরা যদি একটা কাজ করি যে এটার সমান দেওয়া আছে 20, এটাকে যদি একটা সমীকরণ ধরি, এটার সমান দেওয়া আছে কত? 160, এটা একটা সমীকরণ যদি ধরি, তাহলে লাভ যেটা হবে 2 নম্বরকে 1 দিয়ে ভাগ করতে পারি। 2 নম্বর সমীকরণকে আমি কি করতে পারি? 1 নং সমীকরণ দিয়ে ভাগ করে পাই। কি পাই দেখেন, আমার কিন্তু চেয়েছে প্রথম পদ। প্রথম পদ মানে আমার আলটিমেট এখানে কি চেয়েছে? a এর মান চেয়েছে। ওকে, a এর মান চেয়েছে, সহজ কথা। তাহলে এখানে আমার a r টু দি পাওয়ার 5 ভাগ এটা হবে, বাম পক্ষ দিয়ে বাম পক্ষকে ভাগ করব। দেখেন, তাহলে 160কে আমি ভাগ করব 20 দিয়ে, ক্লিয়ার? এবার আপনি যদি কাটাকাটি করেন, যদি করেন, এই এ কাটা যাবে, তাহলে এখানে আর আছে কয়টা? 3টা, এখানে 5টা, তাহলে থাকবে 2টা ওই সূচকের নিয়ম অনুসারে। এটা কাটা যাচ্ছে, এটা 8, ক্লিয়ার? তাহলে লক্ষ্য করেন যে এখানে যেটা হচ্ছে আর হয়ে যাচ্ছে কত? 2, কত হচ্ছে আমার? 2 হচ্ছে, কথাটা ক্লিয়ার? আর এখানে কত হচ্ছে? এখানে একটু লক্ষ্য করেন, এই জায়গাটায় তো আমার 2 ছিল, তাই না? তাহলে এখানে 3, এখানে আমার কত? 8। তাহলে একে আমি লিখতে পারি 2 কিউব হিসেবে। তাহলে সুতরাং এখানে আর এর মান পাচ্ছি 2। ওকে, আর এর মানটা কি পাচ্ছি? 2 পাচ্ছি। এবার আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই আর এর মানটা আপনি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই হবে। ধরেন আমরা 1 নম্বর সমীকরণে যদি বসিয়ে পাই, 1 নং সমীকরণে
আর সমান 2 বসিয়ে, এটা বসিয়ে কি পাবো? এখানে 1 নম্বর এ, দেখেন আর এর মান 2 স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে, এ এই 4 এই পাশে ভাগ দেন, এটাই উত্তর। হ্যাঁ, একটু কমেন্টে বলেন যে বুঝতে পেরেছেন কিনা প্লিজ, একটু দ্রুত কমেন্টে জানান যে অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা। দ্রুত কমেন্টে জানান যে অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা। আর আমাদের নগদের যে বিকাশ নাম্বারটা, এই নগদের বিকাশ নাম্বারটা হচ্ছে মূলত লাস্টে 82 যে নাম্বারটা, ওটাই বিকাশ নাম্বার, অর্থাৎ পূর্বের যে নগদ নাম্বারটা ছিল ওটাই। ঠিক আছে ভাই, ওকে। তাহলে আমাদের আজকের এই অঙ্কের মধ্য দিয়ে আমরা ক্লাসটি শেষ করতেছি। ইনশাল্লাহ আপনারা চর্চা করতে থাকুন, আর ধারার অঙ্কগুলো নিয়ে নিয়মিত চর্চা না করলে বুঝতে পারবেন না। আমি সর্বোচ্চ পরিমাণে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করলাম, তারপরেও সমস্যা থাকলে আমি পরবর্তী কোনো এক ক্লাসে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। তবে আমি গ্রুপে পোস্ট দেবো, আপনারা রেসপন্স করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।